আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আমি মোহাম্মদ রাকিব চৌধুরী। আমি অর্থনীতিতে পোস্ট গ্রাজুয়েশন করেছি এবং আমার গত 7 বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অর্থনীতি পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। আজ থেকে তোমরা এই চ্যানেলে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অর্থনীতি সম্পর্কে জানতে পারবে এবং যাবতীয় সমস্যাগুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, সমস্যার সমাধানগুলো এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আজ থেকে আমরা শুরু করব ইন্টার ফার্স্ট ইয়ারের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। চলো আমরা শুরু করি। এখন এই ক্ষেত্রে ধরো তোমার থেকে আছে হচ্ছে হলো 1,000 টাকা, কিন্তু তোমার প্রয়োজন হচ্ছে হলো 5,000 টাকা। তো এখান থেকে হচ্ছে হলো তোমার অর্থনীতির ধারণা শুরু। এখন কোনটি ছাড়বো কোনটি নিব, বাস্তব জীবনে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান মূলত এভাবেই করে থাকি, যে কোনো একটা বিষয়ে ত্যাগ স্বীকার করে আমরা অন্য একটা বিষয় গ্রহণ করে থাকি। এখান থেকে হচ্ছে হলো অর্থনীতির যাত্রা। এবং আমরা আমাদের বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা অর্থনীতি অ্যাপ্লাই করে থাকি, কিন্তু আমরা জানিও না যে অর্থনীতিতে এই বিষয় নিয়ে আলোচনা করা আছে। এবং আমরা যদি এই অর্থনীতি বিষয়গুলো জেনে থাকি, আমাদের বাস্তব জীবনে আমাদের যে কোনো সম্পদ বা আমাদের টাকা পয়সা অর্থ সামগ্রী আমরা বিভিন্ন সুন্দরভাবে আমরা এই জিনিসগুলো ইউটিলাইজ করতে পারবো এবং এক্ষেত্রে আমাদের অপচয়টা কমে আসবে। তো অর্থনীতির প্রথম পত্রের মূল আলোচ্য বিষয়ের মধ্যে সর্বপ্রথম যেটা থাকবে তা হচ্ছে হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। দ্বিতীয় বিষয়ে তা থাকবে তা হচ্ছে হলো নির্বাচন এন্ড দুষ্প্রাপ্যতা। তারপর হচ্ছে হলো উৎপাদন সম্ভাবনা রেখা, যেটা এই অধ্যায়ের একটা অনেক বড় একটা অংশ। সুযোগ ব্যয়। তারপরে ধরো আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, তাহলে থাকবে আমাদের অর্থ ব্যবস্থা, অর্থাৎ এই যে সমস্যাগুলা বিভিন্ন অর্থ ব্যবস্থা এগুলোর মধ্যে কিভাবে সমন্বয় করেছে এবং কোন অর্থ ব্যবস্থাতে কি কি সুযোগ সুবিধা আছে, কি কি খারাপ দিক আছে। সর্বশেষ হচ্ছে হলো অর্থনীতির মূলত দুইটি বিষয় সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে হলো সামষ্টিক অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাক্রো মানে সামষ্টিক। আর একটা হচ্ছে হলো ব্যষ্টিক অর্থনীতি, যেটাকে আমরা নর্মালি মনে করি কি ছোট ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স। তো এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে হলো এগুলো। আমরা সামনের দিকে এই বিষয়গুলো সবগুলো সমাধান করব। আজকের ভিডিওতে তোমরা মূলত নির্বাচন ও দুষ্প্রাপ্যতা এই দুইটি বিষয়ের মধ্যে আমরা সমন্বয় সাধন করব। আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি আমরা কি কি শিখতে পারি আজ। তো সর্বপ্রথম আমরা আসলে আগে বুঝি যে কি অর্থনীতি বিষয়টা কি। অর্থনীতি বলতে আমরা কি বুঝি। তো ভিডিও শুরুতে তোমাদের আমি জিজ্ঞেস করেছি তোমার কাছে আছে 1,000 টাকা, কিন্তু তোমার প্রয়োজন 5,000 টাকা, অথবা তোমার এমন একটা সমস্যা তোমার সামনে এসে দাঁড়িয়েছে যে তোমাকে 5,000 টাকা প্রয়োজন সমাধান করার জন্য। এক্ষেত্রে তুমি কি করবা? তো অর্থনীতি মূলত তোমার কাছে যে সীমিত সম্পদ রয়েছে, এই সীমিত সম্পদের সাহায্যে তোমার যে অভাবটা, আমরা আসলে অর্থনীতি অভাবটাকে বলি যে অসীম অভাব। অসীম অভাব কেন বলি? কেননা তোমার একটা অভাব শেষ হলেই পুনরায় আরেকটি নতুন অভাবের জন্ম হবে। ধরো তুমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে আছো, তোমরা এসএসসি দিয়েছো, সদ্য এসএসসি পাস করা তোমরা স্টুডেন্ট। এখন এই সদ্য এসএসসি পাস করা স্টুডেন্টগুলো শুরুতেই তোমাদের যে অভাবটা দেখা দিবে তা হচ্ছে হলো একটি স্মার্টফোনের অভাব। দেখা যায় তুমি তোমার বড় ভাইয়ের থেকে একটা স্মার্টফোন খুঁজতেছো, তোমার আব্বুর থেকে একটা স্মার্টফোন খুঁজতেছো, তোমাদের সবার আগে একটা স্মার্টফোনের অভাব দেখা দিবে। এর পরবর্তী তোমার যে অভাবটা দেখা দিবে তা হচ্ছে হলো এই স্মার্টফোন তো কিনেছো, তোমার একটা সিমের অভাব দেখা দিবে। কারণ সিম পেয়ে গিয়েছে, স্মার্টফোন পেয়ে গিয়েছো, পরবর্তীতে কোন অভাবটা তোমার চলতে থাকবে না তুমি কি বলতে পারবা? তা হচ্ছে হলো এই ফোনের ডাটার অভাব, ব্যালেন্সের অভাব। তোমার এখন ইন্টারনেট প্রয়োজন, টক টাইম প্রয়োজন, কারণ তুমি এখন ফোন নিয়েছো, তুমি এখন টক টাইম ছাড়া ডাটা ছাড়া এই ফোনটাও চল, তোমার কাছে ভালো লাগবে না। তো এই অভাবটা এটা তোমাকে ধরেই থাকবে। ঠিক বাস্তব জীবনে আমাদের অন্যান্য এমন অনেকগুলো সমস্যা রয়েছে যেগুলো প্রতিনিয়ত চলতে থাকে, এর কোনো শেষ নেই। ধরো যে তোমার আব্বু আম্মুর কাছে আগে সন্তানের অভাব ছিল, সন্তান হয়েছে। এই সন্তান হওয়ার পর থেকে সন্তানের চিকিৎসা, বাসস্থান, বস্ত্র এগুলো প্রতিনিয়ত চলেই আছে, এগুলোতে কোনো শেষ নেই। তো এখানে তুমি এটা জেনে নাও যে কি অর্থনীতিতে অভাবের কোনো শেষ নেই, কিন্তু সম্পদের শেষ রয়েছে। তো অর্থনীতির মূল বিষয়টি হচ্ছে হলো এই যে সীমিত সম্পদ এবং অসীম অভাব, এই দুটির মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে হলো অর্থনীতি। এই দুইটার মধ্যে যে সমন্বয় সাধন এটা করা হচ্ছে হলো অর্থনীতি, সীমিত সম্পদ এবং অসীম অভাব। তো এটা সংজ্ঞাটা কিভাবে আসে সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে? বিষয়টা হচ্ছে এরকম, যে শাস্ত্রে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব মোকাবেলা নিয়ে আলোচনা, পর্যালোচনা, গবেষণা করা হয় তাকে অর্থনীতি বলে। আমি আরেকবার বলছি, সীমিত সম্পদের সাহায্যে
অসীম অভাব মোকাবেলা বা সমাধান নিয়ে যে শাস্ত্র আলোচনা করা হয় তাকে অর্থনীতি বলে। এখন এই যে অর্থনীতির সংজ্ঞা তোমরা পেয়ে গেলে, আমরা ধারাবাহিকভাবে আগাবো, এক টপিক থেকে আরেক টপিকে ধারাবাহিকভাবে আগাবো। তো ভেবে দেখো, এখন আমি যদি তোমাদেরকে আরেকটা বিষয় জানাই, দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব, এই যে সীমিত সম্পদ তোমার সামনে এসে দাঁড়িয়েছে, এই বিষয়টাকে যদি আমরা এভাবে তুলে ধরি যে কি, তোমরা বাংলা প্রথম পত্র সেকেন্ড পত্র উত্তর করেছো, সেখানের মধ্যে তোমরা দুষ্প্রাপ্যতা একটা শব্দ পেয়েছো। তোমরা আমাকে কমেন্ট সেকশনে এই দুষ্প্রাপ্যতা বলতে তুমি কি বুঝো, তুমি আমাকে এই সময় নিয়ে একটু উত্তর করো, ভিডিওটা একটু পজ করে সময়টা নিয়ে একটু উত্তর করো, দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝো। তো আশা করি উত্তর করা হয়ে গিয়েছে। এখন বেশিরভাগ মানুষরা দুষ্প্রাপ্যতা বলতে যা লেখে তা হচ্ছে হলো যা সহজে পাওয়া যায় না তাকে দুষ্প্রাপ্যতা বলে। এমনকি অর্থনীতিতে যখন ক নাম্বারের প্রশ্ন আসছে যে কি দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝায়, তখন বেশিরভাগ স্টুডেন্টরা এটাই লেখে যে কি যা সহজে পাওয়া যায় না তাকেই দুষ্প্রাপ্যতা বলে। তো এটা হচ্ছে হলো তোমার বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য উত্তরটা তোমার যৌক্তিক। কিন্তু যদি আমরা এখন অর্থনীতিতে চলে এসেছি, এক্ষেত্রে আমরা যদি এটার উত্তরটা এমন ভাবে করি যে কি যা সহজে পাওয়া যায় না তাকে দুষ্প্রাপ্যতা বলে, তাহলে হবে না, কেন এটা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের উত্তর না। তাহলে দুষ্প্রাপ্যতা অর্থনীতি ভাষায় দুষ্প্রাপ্যতা বিষয়টা কি? অর্থনীতির ভাষায় দুষ্প্রাপ্যতা বিষয়টা কি? অর্থনীতির ভাষায় দুষ্প্রাপ্যতা বিষয়টা হচ্ছে হলো এমন, সমাজে, আমাদের সমাজে যে যে পরিমাণ মানুষ, জনসংখ্যা, জনগণ রয়েছে, এই জনগণের যে আর্থিক সমস্যা, যত ধরনের অভাব রয়েছে, সেই অভাবগুলো পূরণের জন্য যে পরিমাণ সম্পদ, টাকা পয়সা, অর্থ সামগ্রী প্রয়োজন তা খুবই কম। এই যে অভাবের তুলনায় সম্পদের যে স্বল্পতা, এই বিষয়টাকে বলা হচ্ছিল দুষ্প্রাপ্যতা। আমি যদি বইয়ের ভাষায় সুন্দর করে বলি, বিষয়টা হচ্ছিল এরকম, বাস্তব জীবনে বা মানব জীবনে এই অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের যে স্বল্পতা তাকে দুষ্প্রাপ্যতা বলে। তাহলে দুষ্প্রাপ্যতা বিষয়টা কি দাঁড়ালো? দুষ্প্রাপ্যতা বিষয়টা দাঁড়ালো বাস্তব জীবনে এই অসীম অভাব বা বাস্তব জীবনে সমস্যা সমাধানের জন্য বা অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের যে স্বল্পতা তাকে বলা হচ্ছে হলো দুষ্প্রাপ্যতা। এখন অপরদিকে আসা হচ্ছে হলো, তোমার কাছে যে পরিমাণ অর্থ সামগ্রী আছে, সেই অর্থ সামগ্রীগুলো তুমি যদি এই নির্দিষ্ট যথাযথ জায়গাতে ব্যয় না করো, অযথা অন্যান্য কোথাও ব্যয় করে থাকো, সেক্ষেত্রে তোমার ওই সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে না এবং তোমার মেইন সমস্যাগুলো সমাধান হবে না। ধরে নাও এই মুহূর্তে আমি বলি, এই মুহূর্তে আমার পকেটে আছে হচ্ছে 1,000 টাকা, এবং এই 1,000 টাকাটা আমার প্রয়োজন হচ্ছিল আমার ঘরের বাজার সাজার করতে। কিন্তু এই ঘরে বাজার সাজার না করে আমি করলাম কি, আমার জন্য একটা ইয়ারফোন কিনে ফেললাম বা একটা ইয়ারবাডস কিনে ফেললাম সুন্দর সুন্দর এই ভিডিও দেখার জন্য, গান শোনার জন্য। এখন ঘটনা কি দাঁড়াবে? তাহলে আমি এখন সামনের দিকে আমার ঘরের বাজার সাজা কিভাবে হবে তুমি বলো? ঘরের বাজার সাজা তো আর হবে না। তাহলে তোমার যে অনেকগুলো অভাব রয়েছে, আমার এই 1,000 টাকা দিয়ে আমি কি কি ক্রয় করতে পারি? আমার কাছে যে 1,000 টাকা রয়েছে, আমি সেই 1,000 টাকা দিয়ে একটা ভালো একটা রেস্টুরেন্টে খাবার খেতে পারি। তাহলে প্রথম অপশন হচ্ছে হলো রেস্টুরেন্টে খাবার খাওয়া। দ্বিতীয় অপশন হচ্ছে হলো আমি এটা দিয়ে আমার কোনো অ্যাক্সেসরিজ কিনতে পারি, ফোনের অ্যাক্সেসরিজ কিনতে পারি, লিখলাম একটা হেডফোন কিনতে পারি। বা এই 1,000 টাকা, আমার কাছে 1,000 টাকা আছে, সেই 1,000 টাকা দিয়ে আমি কোনো একটা পার্ক থেকে ঘুরে আসতে পারি। অথবা এমন হইতে পারে, যেটা আমার মূল কাজ, সবার শেষে আমি অপশনটা লিখলাম মৌলিক চাহিদা পূরণ, ঘরের জন্য কাঁচা বাজার কিনা, ঘরের বাজার। তাহলে অপশন 1, 2, 3, 4, কোন অপশনটা আমার কাছে বেশি সুইটেবল হবে? অবশ্যই ঘরের বাজার করাটা আমার জন্য মেইন সুইটেবল অপশন হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যে, মানে এই ক্ষেত্রে অর্থনীতির যে বিষয়টা ফুটে উঠতেছে তা হচ্ছে হলো সীমিত সম্পদের, এই যে সীমিত সম্পদ, এই সীমিত সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বা যথাযথ ব্যবহার নিশ্চিত করতে অসীম অভাব থেকে, এই যে অসীম অভাব, অনেকগুলো অভাব তোমার মধ্যে এই মুহূর্তে আছে, তাই এই অসীম অভাব থেকে গুরুত্বপূর্ণ অভাবটা বাছাই করা, এই গুরুত্বপূর্ণ অভাবটা বাছাই করার এই প্রক্রিয়াকে বলে যে হচ্ছে হলো নির্বাচন। কি বলে এটাকে? নির্বাচন বলে। তাহলে আমাদের এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে হলো নির্বাচন। দেখো আমাদের কিন্তু দুইটা বিষয় আমাদের সামনে চলে আসছে, সীমিত সম্পদ থেকে আসছে দুষ্প্রাপ্যতা এবং অসীম ভাব থেকে চলে আসছে হচ্ছে হলো নির্বাচন। তাহলে আরেকবার আমরা যদি বিষয়টা সারসংক্ষেপ করে, কি হয়, সীমিত সম্পদ থেকে আমরা পাচ্ছি হচ্ছে হলো দুষ্প্রাপ্যতা, কিভাবে পাচ্ছি? বাস্তব জীবনে
মানব জীবনে এই সম্পদের প্রয়োজনের তুলনায় এর যে স্বল্পতা একে বলা হচ্ছিল দুষ্প্রাপ্যতা। আরেকদিকে আমরা কি বললাম, এই যে সীমিত সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে অসীম অভাব থেকে গুরুত্বপূর্ণ বা বাছাই যে প্রক্রিয়া এটাকে বলা হচ্ছিল নির্বাচন। এবং অর্থনীতি যেখানে এখানে সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন করেছে, ঠিক একইভাবে এই দুটো যেহেতু সমন্বয় সাধন হয়ে এগিয়েছে, তাহলে আমাদের এটা অবশ্যই সমন্বয় সাধন হবে, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো কিভাবে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের মধ্যে সমন্বয় সাধন হয়। তাহলে আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই। এখন আমরা দেখব দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন নিয়ে আমরা একটু বিস্তর আলোচনা করব। দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন নিয়ে আমরা বিস্তর যে আলোচনা করব তা আমরা সংজ্ঞা অলরেডি বলে দিয়েছি। এখান থেকে মূলত পরীক্ষাতে যে প্রশ্নটা আসতে পারে, খ নাম্বারে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের মধ্যে সম্পর্ক বর্ণনা করো বা ব্যাখ্যা করো, যেটা খ নাম্বারে 2 নাম্বারের জন্য তোমাদের আসবে। আর ক নাম্বারে কাকে বলে গুলো আসবে, দুষ্প্রাপ্যতা কাকে বলে, নির্বাচন কাকে বলে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব খ নাম্বারে যে মূলত যে প্রশ্নটা আসে তা হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের মধ্যে সম্পর্ক। তাহলে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান, সংজ্ঞাটা এটা আনসারটা তোমরা যদি করতে যাও, শুরুতে আমরা বলবো হচ্ছিল দুষ্প্রাপ্যতা কাকে বলে। দুষ্প্রাপ্যতা কাকে বলে, মানব জীবনে সম্পদের প্রয়োজনের তুলনায় এর যে স্বল্পতা তাকে বলে হলো দুষ্প্রাপ্যতা। মানব জীবনে সম্পদ সীমিত কিন্তু অভাব অসীম, এই অসীম অভাব সীমিত সম্পদের সাহায্যে পূরণ করা অসম্ভব। তাই সীমিত সম্পদে কার্যকর ব্যবহার নিশ্চিত করতে অসীম অভাব থেকে গুরুত্বপূর্ণ অভাবগুলো বাছাই করতে হয়। এই বাছাই করার প্রক্রিয়াকে নির্বাচন বলে। ঠিক এইভাবেই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন পরস্পর সম্পর্কিত। তাহলে তোমরা দেখতে পেরেছো এই যে আমি 40 সেকেন্ডের ভিতরে তোমাদেরকে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের মধ্যে সম্পর্ক মৌখিকভাবে বুঝিয়ে দিলাম। আমি যা বলেছি এটাই হলো মূল আনসার, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন এর মধ্যে সম্পর্ক। তুমি যদি এতটুকু বুঝে থাকো তাহলে এটা তোমার জন্য যথেষ্ট, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের মধ্যে মূল সম্পর্কটা বুঝতে। এই এতটুকু তুমি জানার মাধ্যমে তোমার কি কি প্রশ্ন ক্লিয়ার হলো তুমি একটু ভেবে দেখো তো। তুমি প্রথম থেকে জানতে পারলা অর্থনীতি কাকে বলে। 1 নম্বরে আমরা জানলাম অর্থনীতি কাকে বলে। দ্বিতীয়তে আমরা জানলাম দুষ্প্রাপ্যতা কাকে বলে। তৃতীয়তে আমরা জানলাম নির্বাচন কাকে বলে। অর্থাৎ আমরা এগুলো হচ্ছিল সম্পূর্ণ 1 নম্বরের প্রশ্ন, নির্বাচন কাকে বলে। যদি আমরা এটা হচ্ছিল ক বিভাগের প্রশ্ন, এতক্ষণ ধরে আমরা আজকে ক্লাসে এই ক বিভাগের প্রশ্নগুলো জানতে পারলাম। যদি খ নম্বরের বিষয়গুলো আমরা আলোচনা করি, খ নম্বরের মধ্যে আমরা জানতে পারলাম হলো দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের মধ্যে সম্পর্ক। দুষ্প্রাপ্যতা ও নির্বাচনের মধ্যে সম্পর্ক। এটা ছিল প্রথম অধ্যায়ের কিছু সিম্পল বিষয় যেগুলো আমাদের শুরুতে জানা প্রয়োজন। এগুলো যদি হয়ে যায় আমরা প্রথম অধ্যায়ের পরবর্তী বিষয় যা আছে তা কি, এটা ছিল আমাদের এতক্ষণ ধরে আলোচ্য বিষয়। প্রথম অধ্যায়ের পরবর্তী বিষয়গুলো কি, সেটা হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যাবলী ও এর সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যাবলীর মধ্যে প্রথম যে মৌলিক অর্থনৈতিক সমস্যাবলী সেটা শুরু হয় মূলত এই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের মধ্যে সম্পর্ক দিয়ে, যেটা প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমরা এখন প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম মৌলিক অর্থনৈতিক
সমস্যা। তো প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যা, আমাদেরকে আগে সমস্যাটা বুঝতে হবে, তারপরে বুঝতে হচ্ছিল এই সমস্যাটা কেন উদ্ভব হয়েছে। যদি আমরা কেন উদ্ভব হয়েছে বুঝতে পারি, তাহলে আমরা বলতে পারবো কিভাবে এটা সমাধান করা যায়। তাহলে আসলে এই প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি? এটার নাম বিভিন্ন অর্থনীতিবিদরা রেখেছেন উৎপাদন সমস্যা। সংক্ষেপে এটার নাম উৎপাদন সমস্যা, বা যদি আরেকটু ভালো করে বুঝি সেটা হলো কি ও কতটুকু উৎপাদন করতে হবে, কি ও কতটুকু উৎপাদন করতে হবে। এটা হলো প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে সমস্যাটা আসলে মূলত কি ও কতটুকু উৎপাদন করতে হবে, বিষয়টা আসলে একটু আগে যে আমরা দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের মধ্যে সম্পর্ক করেছিলাম সেখান থেকে এই জিনিসটা আসে। এটা আমি যদি এক্সপ্লেন করে বলতেছি তা হলো এরকম, তোমার যে অনেকগুলো অভাব রয়েছে, এই অভাবগুলো থেকে তোমার কি কি অভাবগুলো সমাধান করা উচিত, কি কি অভাবগুলো সমাধান করা উচিত, অর্থাৎ প্রথমে তোমাকে নির্বাচন করতে হবে কি কি অভাবগুলো সমাধান করা উচিত। পরবর্তীতে তোমাকে এই বিষয়টাও ঠিক করতে হবে ওই কোন অভাবটা কতটুকু পরিমাণে সমাধান করা উচিত, কতটুকু পরিমাণ যদি আমি এক্সাম্পলটা দেখাই এরকম, তোমার সমাজে দুই রকমের মানুষ রয়েছে, যার মধ্যে কেউ ভাত খেতে পছন্দ করে, কেউ পরোটা বা রুটি খেতে পছন্দ করে। তো এই ভাতের জন্য তুমি হয়তো উৎপাদন করবে চাল, আর রুটির জন্য তুমি হয়তো উৎপাদন করবা গম, তাই না? এখন তোমার কাছে নির্দিষ্ট একটি পরিমাণ জমি আছে, জমিটার সাইজ এতটুকু, এতটুকু সাইজের জমিতে তুমি তোমার যে এটা হচ্ছে তোমার সম্পূর্ণ সম্পদ, এই সম্পূর্ণ সম্পদে তুমি যদি শুধুমাত্র চাল উৎপাদন করো, ধরলাম যে এখানে তোমার সবকিছু মিলিয়ে 120 একক চাল উৎপাদন হবে। একক বলতে এই একক দ্বারা কেজি বোঝানো যেতে পারে, টন বোঝানো যেতে পারে, মন বোঝানো যেতে পারে। তোমার এই 120 এককে শুধুমাত্র চাল উৎপাদন হবে, চাল ইংলিশ রাইস আমি সংক্ষেপে লিখলাম যে কি, আর 120 একক রাইস, এখানে কোনো গম উৎপাদন হচ্ছে না। তাহলে 120 অবস্থায় গম হলো শূন্য, কোনো গম উৎপাদন নেই। এখন তুমি যদি এটা একটু করে মুছে ফেলো, মুছে কিছু কিছু অংশে তুমি উৎপাদন করছো গম, গম ইংলিশ উইটকে লিখলাম ডাব্লিউ দিয়ে, সেটা ধরলাম যে 10 একক। এটা যদি 10 একক হয়, ওখান থেকে কিছু অংশ কমে যাবে, ধরলাম যে কি 100 একক। এটা 10-এর জন্য যে এটা 10 কমবে এমন কোনো বিধিবাধ্যকতা নেই। তো এখন যদি উইট 10 হয়, গম 10 হয়, তাহলে তোমার চাল হলো 100। এই যে একটি উৎপাদন বৃদ্ধির জন্য অপর দ্রব্যটি উৎপাদন তোমাকে ছেড়ে দিতে হচ্ছে, কেন ছেড়ে দিতে হচ্ছে? কেন? তোমার সম্পদ সীমিত, তোমার সম্পদ সীমিত হওয়ার কারণেই তোমাকে অপদ্রব্য উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে। তুমি যদি এটাকে 120 রাখতে চাও আর এটাকে যদি 10 করতে চাও, তখন তোমার জমির সাইজটা হতে হবে এমন, এটা আগের সাইজ 120 এবং যে এক্সট্রা 10 করতে হচ্ছে এটা। কিন্তু তোমার তো সমস্যা ওখানে, তোমার সমস্যাটা কি? তোমার সমস্যাটা তোমার সম্পদ সীমিত, অর্থাৎ এই পরিমাণ সম্পদ তোমার থেকে নেই, তোমাকে সেম এতটুকু সম্পদ নিয়েই কাজ করতে হবে। এটা তোমার সীমাবদ্ধতা, তোমার সম্পদের যে সীমিত এই বিষয়টাকে ওরা রিপ্রেজেন্ট করতেছে এইভাবে। তাহলে এইভাবে আমরা যদি এখন গমের উৎপাদন বৃদ্ধি করতে থাকি, ধরলাম যে গমের উৎপাদন আরো এই প্রায় 40 বাড়লো, 40 বাড়ার কারণে এটা অনেকটুকু কমে চলে আসবে, ধরলাম যে এটা 60-এ চলে আসছে, এটা বৃদ্ধি করে 60 করলাম, এটা চলে আসছে 20-এ। আমি আবারও বলতেছি, এটা 20 বাড়ানোর জন্য যেটা 20 কমবে এরকম বিধিনিষেধ নাই কোথাও। আরো ধরলাম যে এটা যখন আমরা 100 করলাম, এটা তখন 0 হয়ে গেল। অর্থাৎ তুমি যখন এগুলার উৎপাদন, গমের উৎপাদন আস্তে আস্তে বাড়বে, এই যে গম উৎপাদন তোমার আগে ছিল এখানে, এবার গম উৎপাদন আরো বাড়লো, আরো বাড়লো, আরো বাড়লো, তোমার গম উৎপাদন যত বাড়বে, গম ডাব্লিউ উইট যতই বাড়বে, তোমার চাল উৎপাদন কমে আসবে। অর্থাৎ এখন সম্পূর্ণ এই 100 একক, সম্পূর্ণ 100 একক গম উৎপাদন হচ্ছে, সম্পূর্ণ 100 একক তোমার এখন গম উৎপাদন হচ্ছে, কোনো চাল উৎপাদন হচ্ছে না। তাহলে বিষয়টাকে আমি আরেকবার, তোমরা কি বুঝলে? এটা সারসংক্ষেপ কি দাঁড়ালো? এটা সারসংক্ষেপ দাঁড়ালো তোমার যে সীমিত সম্পদ আছে, এই সীমিত সম্পদে তুমি আপাতত তোমার সমাজের মধ্যে
খাদ্যের সমস্যার সমাধান করতে হচ্ছে। এখন খাদ্য সমস্যার সমাধান করতে গিয়ে তুমি দেখলে তোমার সমাজের মানুষ দুইটি খাবার ভোগ করে, একটা হচ্ছে হলো ভাত আর একদিকে হচ্ছে হলো গম। এখন ভাত আর গমের মধ্যে তুমি একটা এই সম্ভাব্যতা দাঁড়া করে, তুমি যদি সম্পূর্ণ সম্পদ এইভাবে ইনভেস্ট করো তাহলে এভাবে এই জিনিসগুলো এই কম্বিনেশনগুলো উৎপাদন সম্ভব। শূন্য গম হলে কোনো গমই যদি উৎপাদন না করো, সবগুলা ইনভেস্টমেন্ট চলে যাবে তোমার ভাতের মধ্যে, চালের মধ্যে, শুধু চাল উৎপাদন হবে 120। আর যদি গম উৎপাদন বৃদ্ধি করো, এক্ষেত্রে চাল উৎপাদন কমে আসবে। গম উৎপাদন যত বৃদ্ধি পেতে থাকবে, চাল উৎপাদন ততই হ্রাস পেতে থাকবে। ওই যে শুরুতে বলেছিলাম যে একটি উৎপাদন বৃদ্ধি করলে আরেকটি উৎপাদন হ্রাস করতে হবে। কোনো একটা তো তুমি যদি হাত দাও, আরেকটা তোমাকে ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে হলো অর্থনীতির মূল বিষয়। এইভাবে আমাদের অর্থনীতির বিভিন্ন বিষয়গুলো উঠে আসে, বিভিন্ন বিষয়গুলো সমাধান হয়ে থাকে। এখন এই প্রাথমিক সমস্যাটার আমি একটি সুন্দর সারসংক্ষেপ তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তা হচ্ছে হলো এরকম, আমি আরেকবার ছকটা তোমাদের সামনে উপস্থিত করি। এক পাশে আমরা ধান উৎপাদন করতেছি, আরেক পাশে আমি গম উৎপাদন করতেছি। ধরে নিলাম যে এবার ধান 0, গম 100। ধান 0, গম 100। ধান উৎপাদন বৃদ্ধি করে 10 করা হলে গম উৎপাদন হ্রাস পেয়ে 90 হবে। ধান উৎপাদন বৃদ্ধি পেয়ে 20 করা হলে গম উৎপাদন বৃদ্ধি পেয়ে 70 হলো। দেখো, এটা প্রতি 10 বৃদ্ধির জন্য এটি 20 করে হ্রাস পাচ্ছে। আবার এখানে আরো 10 বৃদ্ধি করলে, এখানে যদি আরো 10 বৃদ্ধি পাই, এটা আরো হ্রাস পেয়ে ধরো হলো 40। এটা আরো 10 বৃদ্ধি পেয়ে এটা হয়ে গেল 0। এই যে একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য আরেকটি দ্রব্যের উৎপাদন হ্রাস করতে হয়, এটাকে বলা হচ্ছে হলো সুযোগ ব্যয়। আমরা সুযোগ ব্যয় নিয়ে পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। এখন আসলে এই সমস্যাটা আমরা বুঝতে পেরেছি, সমস্যা কেন উঠে এসে সেটাও বুঝতে পেরেছি, কারণ আমাদের সম্পদ সীমিত। তাহলে ওই ঘটনা পূর্বের ঘটনা নিয়ে আবার ঘটেছে, তা হচ্ছে একটি উৎপাদন বৃদ্ধি করলে আরেকটি উৎপাদন হ্রাস পেতে থাকে। এটা ছিল আমাদের মূল আলোচ্য বিষয়। এখন তোমাকে যেটা সিদ্ধান্ত নিতে হবে, এখন আমরা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে তোমার সম্ভাব্য উৎপাদন। তুমি এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। যে কোনো একটা তুমি চুজ করতে পারবে এট এ টাইম। যে কোনো একটা সংমিশ্রণে তুমি উৎপাদন করতে পারবে। এগুলো প্রতিটা একটা করে সংমিশ্রণ। এটা এ, এটা বি, এটা সি সংমিশ্রণ, সর্বশেষটা হচ্ছে হলো ডি সংমিশ্রণ। তুমি যেহেতু বাংলাদেশে বসবাসকারী, এখন তুমি ডিসিশন নাও এখান থেকে তুমি কোনটা উৎপাদন করবে। তুমি কমেন্ট সেকশনে তোমার উত্তরটি জানিয়ে দাও, তুমি এখান থেকে কোনটি উৎপাদন করবা। এখন তোমাকে যদি আমি আমার সমাধানের দিকে এগিয়ে যাই, যেহেতু বাংলাদেশের মানুষজন, বেশিরভাগ মানুষ ভাত খেয়ে থাকে, বেশিরভাগ কমেন্টকারীরা তাদের উত্তর থাকে হচ্ছে হলো এটি, বাংলাদেশে বেশিরভাগ মানুষ ভাত খায়, আমি আমার সম্পূর্ণ সম্পদ ভাত উৎপাদনে ব্যয় করব। এখন এটা সঠিক উত্তর না হওয়ার মোট দুইটি কারণ। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে হলো, তোমার বাংলাদেশের সবগুলো মানুষ যদিও ভাত খায়, এই 100 একক ভাত যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়, তাহলে এই অতিরিক্ত ভাতটা তোমার দেশের কোনো কাজে আসবে না, যদি না তুমি সেটা রপ্তানি করো। দ্বিতীয় কারণটা কি, যদি বাংলাদেশে বেশিরভাগ মানুষ ভাত খায় কিন্তু কিছু কম সংখ্যক মানুষ আছে যারা গম রুটি খায়, যারা ডায়াবেটিস রোগী, যারা স্বাস্থ্য সচেতন, তারা গম রুটি খায়, তাহলে এই অপশনটি আমার জন্য কার্যকর হবে না। আমার এটা সমাধানটা যৌক্তিক হবে না। এক্ষেত্রে আমার যৌক্তিক সমাধান হচ্ছে হলো সি, বাংলাদেশে বেশিরভাগ মানুষ ভাত খায়, কিছু কম সংখ্যক মানুষ আছে যারা গম রুটি পরোটা খায়। তাহলে কিছু কম সংখ্যক মানুষের চাহিদাও পূরণ হলো এবং বেশিরভাগ মানুষের ভাতটাও পূরণ হলো। এখন যদি সেম বিষয়টা আমরা ইন্ডিয়ার মানুষকে, পাকিস্তানের মানুষকে ছুড়ে দিই, তাহলে ওই দেশে বেশিরভাগ মানুষরা রুটি পরোটা খায়, ব্রেড খায়। সেক্ষেত্রে ওদের জন্য সুইটেবল অপশন হচ্ছে হলো বি। ইন্ডিয়া পাকিস্তানের জন্য সুইটেবল অপশনটা হচ্ছে হলো বি, আর বাংলাদেশের জন্য সুইটেবল অপশনটা হচ্ছে হলো সি। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি এগুলো নিয়ে পুনরায় একটা ফলো আপ ভিডিও তোমাদের জন্য অবশ্যই দিব। এখন আজকের আমরা টপিকটি, আমাদের প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যার যে বিষয়টি আছে, আমরা এটা ফিনিশিং পর্যায়ে যাই। এটা ফিনিশিং পর্যায়ে আমাদের যে দুইটি বিষয় আমাদেরকে বুঝতে হবে, তা হচ্ছে হলো এই সারণীটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করা এবং এই চিত্রের ব্যাখ্যাটা দেওয়া। আমরা আমাদের সমাধান পেয়ে গিয়েছি অলরেডি। এখন এটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে হলো অর্থনীতির মূল বিষয়। আমাদের অর্থনীতিতে বাচ্চাদের যেটা মূল ভয় থাকে তা হচ্ছে হলো চিত্র আঁকা, গ্রাফ আঁকা। তো এই গ্রাফ আঁকাটা কিভাবে আমরা সহজে শেষ করতে পারি, সহজে বুঝতে পারি, এবং এটা আসলে গ্রাফ আঁকা কঠিন কিছুই না। আমরা এখনের মধ্যে একটু পরে আমরা গ্রাফটা আঁকাটা শুরু করব। তোমরা না বুঝলে আমাকে জানাবে, ভাইয়া গ্রাফটা বুঝি নাই। আচ্ছা, আমরা গ্রাফ আঁকা শুরু করি। এখন গ্রাফ আঁকার ক্ষেত্রে তোমাকে সবার আগে একটা লম্ব অক্ষ আর একটা ভূমি অক্ষ নিতে হবে।
আমার এখানে স্কেল আছে, আমি স্কেল দিয়ে একটা লম্ব অক্ষ নিলাম আর একটা ভূমি অক্ষ নিলাম। এই লম্ব অক্ষ ভূমি অক্ষের মূল বিন্দুকে বলি আমরা ও বিন্দু। এটা 0 পয়েন্ট বলি অথবা ও বিন্দু বলি, এটাকে আমি বলি 0 পয়েন্ট এবং নর্মাল এটাকে বলা হচ্ছে হলো ও। তো আমাদের এই পাশে আমরা ভূমি অক্ষকে ও এক্স, লম্ব অক্ষ ও ওয়াই। এখন তোমার গ্রাফের মূল বিষয় হচ্ছে হলো ভূমি অক্ষ লম্ব অক্ষ তুমি কি হিসাব করতেছো ওইগুলোর নাম লেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে আমরা এখন যে রেখাটা আঁকবো সেই রেখাটার নাম হচ্ছে হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে লম্ব অক্ষে কি হবে, ভূমি অক্ষে কি হবে, এসব ক্ষেত্রে কোনো বাধা বাধ্যকতা নেই কোথায় কি দিতে হবে মাস। তবে নর্মালি আমরা কি করি, যেটা প্রথমে থাকে সেটাকে আমরা ভূমি অক্ষে দিই। ভূমি অক্ষে আমরা লিখলাম ধান, আর যেটা লম্ব অক্ষে সেখানে আমি লিখলাম হচ্ছে হলো গম। এখন হচ্ছে হলো আমার স্কেলিং এর পালা। গ্রাফে লম্ব অক্ষ ভূমি অক্ষের নামকরণ হয়ে গেলে এখন আমার স্কেলিং এর বিষয়। ধানের ক্ষেত্রে আমি দেখতেছি আমার সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে হলো 0 এবং সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে হলো 100 এবং এখানে পয়েন্টটা দেখা যাচ্ছে 20, 60, 100। আমি যদি এখানে স্কেলিংটা 20-20 করে নিই আমার স্কেলিংটা আমার জন্য সুইটেবল হবে। তোমরা অবশ্যই স্কেলিংটি পেন্সিল দিয়ে এবং স্কেল দিয়ে ট্রাই করবে এবং পেন্সিল দিয়ে স্কেল দিয়ে ট্রাই করার সময় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটা ঘরের দূরত্ব যেন সেম হয়। যেমন আমি 20-20 করে নিচ্ছি, এটা ধরলাম হচ্ছে হলো 20, তাহলে সেম আরেকটা দূরত্ব হবে হলো 20, সেম আরেকটা দূরত্বে 20, আরেকটি দূরত্বে 20। এটা স্কেল দিয়ে তোমরা করবা, প্রতিটা তোমরা প্রতি সেন্টিমিটার ঘরকে প্রতি 1 সেন্টিমিটার ঘরকে 20 করে নিতে পারো, প্রতি 1 ইঞ্চি ঘরকে 20 করে নিতে পারো, কখনো কখনো হাফ সেন্টিমিটার হাফ ইঞ্চকে, বা কখনো কখনো 1.5 সেন্টিমিটার 1.5 ইঞ্চকে, কখনো কখনো 2 সেন্টিমিটার 2 ইঞ্চকে। অর্থাৎ যখন তোমার যেমন প্রয়োজন হয় সেভাবে তোমরা এগিয়ে যাবে, তখন স্কেলিংটি ভালো হয়। প্রয়োজন অনুযায়ী আমাদেরকে করতে হবে। 20, 40, 60, 80, 100। এটা একটা এক ঘর বাড়তে নিয়েছি সৌজন্যতার জন্য। এবং লম্বক্ষের স্কেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে হলো এই পয়েন্টগুলো সেম। তো এই ক্ষেত্রে আমরা আবারও 20-20 করে যেতে পারি। 20, 20, 20, 20, 20, 20, 20। এগুলো তোমরা অবশ্যই স্কেল দিয়ে ম্যাপে করবে, তাহলে দেখবে তোমাদের স্কেলিংটি পারফেক্ট হবে, চিত্রটিও পারফেক্ট হবে। আমাদের স্কেলিং সম্পন্ন হয়েছে, এখন আমাদের বিন্দুগুলো বসানোর পালা। তোমরা যদি প্রথম কম্বিনেশনটি খেয়াল করো, এটাকে বলা হয় একটি কম্বিনেশন বা সংমিশ্রণ। এক্ষেত্রে ধান 0 গম 100। আমি ধান বরাবর শূন্যতে গেলাম, ধান 0 মানে আমি ডান দিকে গেলে ধান, আমি যেহেতু 0 এসেছে আমি ধানের জন্য ডান দিকে যেতে পারবো না, গম 100-র জন্য আমি উপরে গেলাম, এটা হচ্ছিল আমাদের গম। এই প্রথম পয়েন্ট হচ্ছে হলো এটা, এটার নাম হচ্ছে হলো এই, আমি এই বরাবর উপরে এই লিখে দিলাম, তাহলে প্রথম পয়েন্ট ডান। দ্বিতীয় পয়েন্টে ধান হচ্ছে হলো 20, গম হচ্ছে হলো 60, তাহলে ধান 20-এ গেলাম আর গম হচ্ছে হলো এটা, তাহলে এ বরাবর এটা, এ বরাবর। দ্বিতীয় পয়েন্টে আমরা পেয়ে গেলাম। তৃতীয় পয়েন্ট ধান 60, গম 20, ধান 60-এ গেলাম, গম 20-এ গেলাম, এটা হচ্ছে আমাদের তৃতীয় পয়েন্ট। আর চতুর্থ পয়েন্ট হচ্ছে হলো ধান 100, গম 0, ধান 100, গম 0 হচ্ছে হলো এটা। দেখো ধান বরাবর 100-তে গেলাম আর গম 0 মানে আর উপরে যেতে পারবো না। আমরা যদি আমাদের বিন্দুগুলো যোগ করি, এখানে যে রেখাটি এসেছে এটি হচ্ছে হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখাটি কখনো এমনও হতে পারে, কখনো এমনও হতে পারে। একদম এটি হলে যে ভুল, এটি হলে যে কিছুই হয়নি, এবং এটি হলে যে একদম কারেক্ট, এরকম কোনো বিধিবাধ্যকতা নেই, কোনো পড়াতে এরকম নেই। অর্থাৎ আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা 3 রকম হয়ে থাকে। এই উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে ডিটেলস আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এই 3 রকম উৎপাদন সম্ভাবনা হয়ে থাকে। এই উৎপাদন সম্ভাবনা নিয়ে ডিটেলস আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তা আপাতত তুমি তোমার প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান পর্যন্ত চলে এসেছো। এখন তোমার জন্য যে বিন্দুটি সুইটেবল তুমি সেই বিন্দুটার নাম উল্লেখ করে দিবে অবশ্যই। এই বি সি ডি 3টা নাম আমি উল্লেখ করলাম। তো এই যে চিত্রের ব্যাখ্যা বা এই চিত্রের ডিটেলস কি, এগুলো আমরা নেক্সট ক্লাসে রেখার ক্লাসগুলোতে আলোচনা করবো। আজকে আমরা জাস্ট উৎপাদন সম্ভাবনা রেখাটা বুঝলাম, প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যাটা বুঝলাম, চিত্র কিভাবে আঁকতে হবে জানলাম। এটা হচ্ছিল আমাদের জন্য আজকের ক্লাস। তোমাদের আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই ইনবক্সে জানাবে, মেসেজে জানাবে, কমেন্ট সেকশনে জানাবে। আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়গুলো আমি একটু করে তুলে ধরতেছি, তোমরা না বুঝলে তোমাদের জন্য উপকার হবে বিষয়গুলো। 1 নাম্বার আমরা শিখলাম হচ্ছিল অর্থনীতি কাকে বলে। দ্বিতীয় বিষয় আমরা জানলাম হচ্ছে হলো দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন।
3 নম্বর বিষয় আমরা শিখলাম দুষ্প্রাপ্যতা ও নির্বাচনের মধ্যে সম্পর্ক। চতুর্থ বিষয় মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আমরা জানতে পারলাম। মৌলিক অর্থনৈতিক সমস্যা আমরা জানতে পারলাম। তার মধ্যে প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যা আমরা সম্পূর্ণরূপে সমাধান করে ফেললাম। তো তোমরা পরবর্তী ক্লাসগুলোতে এই মৌলিক অর্থনৈতিক সমস্যার যে চিত্রটা আছে, চিত্রের সম্পূর্ণ ডিটেলস তোমরা পেয়ে যাবে। এই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের জন্য এতটুকু। ধন্যবাদ সবাইকে। এবং তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই এই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবে। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই অর্থনীতির প্রথম পত্রগুলো সমাধান করব। তাছাড়া আমরা ক্লাস 3 থেকে শুরু করে ক্লাস 9-10 পর্যন্ত যতগুলো ম্যাথ রয়েছে, ম্যাথের বিভিন্ন টপিকগুলো আমরা সমাধান করব। তোমাদের কার কার কী কী টপিক প্রয়োজন তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি ইনশাল্লাহ সবগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।